কোভিড-19 ভাইরাসটির তাণ্ডবে বিশ্ব লণ্ডভণ্ড। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 5 কোটি মানুষ, মারা যান 13 লাখের কাছাকাছি। বাংলাদেশে মার্চ মাসের 8 তারিখে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর 16 মার্চ থেকে সরকার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিন্ডারগার্টেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানই এখন পর্যন্ত খোলেনি। ধাপে ধাপে এই বন্ধ বাড়তে থাকে 19 ডিসেম্বর পর্যন্ত। এই করোনার কারণে এবার অনুষ্ঠিত হয়নি এইচএসসি পরীক্ষা। সবাইকে অটো পাস দিয়ে ফলাফল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। তারা প্রত্যেকেই পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে অটো ঘোষণায়। সারা দেশে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 28,000। শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 5 লাখের বেশি। আর নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা 37,000। শিক্ষকের সংখ্যা 2 লাখের বেশি। এমপিওভুক্ত শিক্ষকেরা বেতন ভাতা পেলেও এই করোনা মহামারীতে দীর্ঘ 7 মাস ধরে বেতন পাচ্ছেন না নন এমপিওভুক্ত শিক্ষকেরা। আরও এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যার হিসেব সরকারি খাতায় নেই। সেটি হলো কিন্ডারগার্টেন স্কুল। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের তথ্য বলছে সারা দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 60,000-এর বেশি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1 কোটি। আমরা শিক্ষার্থীদের টিউশন ফির উপরেই নির্ভরশীল। শিক্ষার্থীরা টিউশন ফি দিলেই আমরা সর্বপ্রথম বাড়ি ভাড়া প্রদান করি, তারপর আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দের বেতন পরিশোধ করি। প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা এই পর্যন্ত টিউশন ফি আদায় করতে পারিনি, যার কারণে আমরা এই পর্যন্ত বাড়ি ভাড়া পরিশোধ করতে পারিনি। 10 অক্টোবর 2020 জাতীয় প্রেস ক্লাব। জীবন বাঁচাতে বেশ কিছু দাবি নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের নেতারা। 60,000 কিন্ডারগার্টেন স্কুল এমন দুর্বিষহ জীবনযাপন করছি, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে। এ যেন এক কঠিন বাস্তবতা। আর করোনাকালে পরিস্থিতি যেন দিনকে দিন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। বিশেষ করে নন এমপিওভুক্ত আর কিন্ডারগার্টেনগুলোর পরিস্থিতি এমন পর্যায়ে যেটা বর্ণনা করাও মুশকিল। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই নেই নিজস্ব ভবন। 99% চলে ভাড়া বাসা বাড়িতে। আয়ের একমাত্র উৎস শিক্ষার্থীদের টিউশন ফি। কিন্তু গত 7 মাস ধরে সেটাও নিয়মিত নয়। ফলে বাড়ির ভাড়া কিংবা শিক্ষক কর্মচারীদের বেতন পুরোপুরি বন্ধ হতে বসেছে গোটা প্রতিষ্ঠান। আর যেগুলো অনলাইন ক্লাসের নামে টিকে থাকার চেষ্টা করছে সেগুলো নিয়ে রয়েছে নানান ধরনের অভিযোগ। আজকের অনুসন্ধানে আমরা এই করোনাকালে শিশু আর কিশোরদের শিক্ষার আদ্যোপান্ত খুঁজে দেখার চেষ্টা করেছি। রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকা, গ্রিনলিফ ইন্টারন্যাশনাল স্কুল। এটি একটি কিন্ডারগার্টেন স্কুল। 7 মাস আগেও এই শ্রেণীকক্ষগুলো ছিল ভর্তি, আর এখন এভাবেই ফাঁকা পড়ে আছে। চারদিকে শুনশান নীরবতা। করোনা মহামারীতে বন্ধ হবার পর থেকে আর কেউ এখানে আসেনি। এই প্রতিষ্ঠানের পরিচালকের নাম নূর আক্তার ডলি। ইনি সেই নূর আক্তার ডলি যিনি স্কুল পরিচালনা রেখে এখন খেলনার পসরা সাজিয়ে বসেছেন। এই খেলনা বিক্রি করে তার সংসার চলে।
প্রতিবেশী হয়তো বা কেউ কেউ খারাপভাবে নিচ্ছে বা আত্মীয় স্বজনদের কেউ কেউ খারাপ চোখে দেখছে। তো আসলে এটা কে কিভাবে দেখলো এটা আমাদের চিন্তা করলে এখন আর চলবে না। আমরা জীবন এবং জীবিকা টিকায় রাখার জন্য লড়াই করে যাচ্ছি। শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি না পেয়ে বাধ্য হয়েছেন পেশা বদলে। তারপরও শেষ রক্ষা হয়নি, নিজের ছেলের শিক্ষা জীবনও এখন হুমকির মুখে। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার 3rd সেমিস্টার চলে। তার সেমিস্টার ফি প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ে, তার সেমিস্টার ফি না দেওয়ার কারণে সে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠান বন্ধ, অথচ প্রতি মাসে গুনতে হচ্ছে 80,000 টাকা। 7 মাসে একটি টাকাও মওকুফ পাননি তিনি। আমাদের যে সিকিউরিটি মানি বাড়িওয়ালার কাছে ছিল, আমরা সেখান থেকে অর্ধেক পেমেন্ট বাদ দিয়ে দিচ্ছি, যে আমাদের এখান থেকে অর্ধেক পেমেন্ট ওনারা কাটাই নিবে। বাকি অর্ধেক পেমেন্ট আমরা 3 মাস ভাড়া দিতে পারিনি। বাকি 3 মাস পর থেকে আমরা কোনোভাবে যে সঞ্চিত অর্থ যেটা ছিল খেলনা সামগ্রী বিক্রয় করে এখান থেকে কিছু দিয়ে বন্ধুবান্ধব থেকে ঋণ নিয়ে এটা টিকে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। টিউশন ফি না পাওয়ায় বেতন দিতে পারেননি শিক্ষকদের। নিজের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সংগ্রাম করে যাচ্ছেন ডলি। 4 জন শিক্ষক অলরেডি বাড়ি চলে গেছে, একেবারেই বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আর 6 জন শিক্ষককে আমি দোতলার যে বেঞ্চ চেয়ার টেবিল খালি করে ওনাদেরকে থাকতে দিচ্ছি, যে স্কুল না খোলা পর্যন্ত ওনারা এখানে অবস্থান করবে, যেহেতু ওনাদেরকে আমরা কোনো বেতন দিতে পারিনি। কথা বলতে চাই তাদের সাথে, কিন্তু লোকলজ্জার কারণে কেউ ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তবে ফাঁকা শ্রেণীকক্ষ ঘুরে দেখাতে থাকলেন ডলি। এক পর্যায়ে আবেগ ধরে রাখতে পারলেন না। আমাদের কষ্ট, আমাদের সেই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে আমরা আর দেখতে পাই না অনেক দিন থেকে। টিম 360 ডিগ্রি এবার রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায়। ফুলকুড়ি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল। প্রতি মাসে ভবনের ভাড়া 30,000 টাকা। 50,000 টাকা আছে শিক্ষক কর্মচারীদের বেতন, আরও আছে অন্যান্য খরচ। মার্চ মাস থেকে ছাত্রছাত্রীরা কোনো টিউশন ফি দিচ্ছেন না। একবার বিজ্ঞাপন দিয়েছিলেন প্রতিষ্ঠানটি বিক্রি করে দিতে, তাতেও কোনো কাজ হয়নি। দীর্ঘ 3 মাস পরেও যখন দেখলাম যে না স্কুল খোলার কোনো আর সম্ভাবনা নাই, তখন আমি স্কুল বিক্রি করে দেওয়ার একটা নোটিশ ঝুলিয়ে দিই। তো কারণ আমাদের তো চলতে হয় শুধুমাত্র এই স্কুলের টিউশন ফি দিয়ে, কারণ বাচ্চারা যদি টিউশন ফি না দেয় তাহলে তো আমরা স্কুল প্রতিষ্ঠান চালাতে পারবো না। আর স্কুল প্রতিষ্ঠান চালাতে গেলে আমাদেরকে অবশ্যই টিউশন ফি লাগবে। যেখানে টিউশন ফি পাচ্ছি না সেখানে আমাদের স্কুল পরিচালনা করা আমাদের জন্য খুব কষ্টসাধ্য। এবার আমরা যেতে চাই রাজধানীর গাবতলী এলাকায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইউএনএ মডেল স্কুল। করোনা মহামারীতে স্কুলটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন এর প্রতিষ্ঠাতা নিজামুদ্দিন। নিজামুদ্দিনের সাথে দেখা করতে আমরা রওনা হই রাজধানীর আদাবরের দিকে। ইনি হচ্ছেন সেই মোহাম্মদ নিজামুদ্দিন। 7 মাস আগেও তিনি 2টি স্কুল পরিচালনা করতেন। একটি স্কুল বিক্রি করে দিলেও আরেকটি টিকিয়ে রেখেছেন ধার দেনা করে। আর এখন সংসার চালাতে হাতে তুলে নিয়েছেন কাপড়ের আয়রন। স্কুল টিকাবো, এর পাশাপাশি আমার ফ্যামিলি বাঁচার জন্য পরে সিদ্ধান্ত নেই যে যা আছে তাই নিয়ে এখন একটা দোকান দিয়ে বসে গেছি আমি। এছাড়া আমার দ্বিতীয় কোনো পথ ছিল না। শেষ পর্যন্ত আমার বাবার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আসি এই ঘর ভাড়া দিয়ে একটা স্কুল ছেড়ে দিয়েছি। এই আঞ্জুমান রেসিডেন্সিয়াল মডেল স্কুলটি তিনি কোনো মতে টিকিয়ে রেখেছেন। রেগুলার ভাড়া দিয়ে আসতেছি, হাফ ভাড়া করে দিয়ে আসতেছি, আর বাকিটা এখন আমার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। মালিকও আবারও না করতেছে মালিক, যে আপনি যদি আপনার যদি কষ্ট হয় ছেড়ে দেন, আমার বাকি টাকা দিয়ে ছেড়ে দেন।
স্কুলের আসবাবপত্র তিনতলার এই কক্ষে স্তূপ করে রেখে দিয়েছেন। মানে একটা টোটাল স্কুলের ইনস্ট্রুমেন্ট সব এখানে রেখে দিয়েছে। আপাতত এইখানে আছে স্কুলটি ধরে রাখতে নিজের বাসা ছেড়ে দিয়েছেন, আর স্ত্রী সন্তান নিয়ে উঠে পড়েছেন স্কুলের শ্রেণীকক্ষে। কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে এখন এভাবেই অনেকেই বাসা বাড়ি ছেড়ে স্কুলে এসে উঠছেন। আবার অনেকেই বেছে নিচ্ছেন ভিন্ন পেশা, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন ঋণের ভয়ে। আবার এমন অনেকেই আছেন যারা ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন গ্রামে। কেউ কেউ আছেন যারা না পারছেন সাহায্যের জন্য অন্যের কাছে হাত পাততে, না পারছেন মুখ খুলে সাহায্য চাইতে। ফিরছি একটা বিরতির পর। বলছিলাম, বাড়ি ভাড়া দিতে না পারার কারণে অনেকেই স্কুল বিক্রি করে দিয়েছেন অথবা দিতে চাইছেন। আবার কেউ কেউ আছে স্কুল খোলার অপেক্ষায়। তবে এ বিষয়ে সরকার উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই এই কিন্ডারগার্টেন স্কুলগুলোর মালিক, শিক্ষক আর কর্মচারীদের বিপদ ঘনীভূত হচ্ছে। আমরা আবারও রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। ফুলকুড়ি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে শিক্ষকতা করতেন এই শিক্ষক। 6 থেকে 7 মাস ধরে বেতন না পেয়ে খুবই কষ্টে দিন কাটছে তার। মান সম্মানের কথা চিন্তা করে পেশা বদলাননি, তাই মাঝে মধ্যে এসে স্কুলে সময় কাটিয়ে যান। যে একজন শিক্ষক হিসেবে অনেক কিছু দেখা যায় যে করা যায় না। আমি কি পারবো এই এলাকায় রিক্সা চালাতে? আমি কি পারবো দিনমজুরের কাজ করতে? আমার এই এলাকায় অনেক স্টুডেন্ট আছে, আমি কি তাদের সামনে রিক্সা নিয়ে বের হইতে পারবো? বা না আমি এখানে অন্য কিছু কাজ করতে পারবো? আমি কিছুই করতে পারবো না। তখন হয়তো বা ঢাকা ত্যাগ করতে হবে। প্রথম কথাই হচ্ছে ঢাকা ত্যাগ করে চলে যেতে হবে। এখানে আমার যে স্টাডি আছে, স্টাডি ব্রেক হবে, আমার ফ্যামিলি আছে, সব কিছুতে একটা হ্যাম্পারিং করবে। এই প্রতিষ্ঠানের কর্মচারীরাও বেতন না পেয়ে এখন কাজ করছেন অন্যের বাসা বাড়িতে। এই কর্মচারী তেমনই একজন, আর সঙ্গত কারণেই তার নাম পরিচয় গোপন রাখা হলো। এখন বাসায় কাজ করতেছি। বাসা বাড়িতে জি, বাসা বাড়িতে হাঁড়ি পাতিল ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা এগুলাই করতেছি। বাধ্য হয়ে কি করার তো আর কিছু না। আমার তো বাড়ি ভাড়া দিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বাচ্চাদের খাবার দিতে হবে, পোশাক আশাক দিতে হবে। সেটা তো আর বাচ্চারা বুঝবে না, বাড়িওয়ালাও বুঝবে না, আমাদের তো ভাড়া দিতেই হবে। সেক্ষেত্রে আমার এখন বাধ্য হয়ে ওটা করতে হচ্ছে। রাজধানীর মিরপুর এলাকা। মোটর সাইকেল আরোহী এই ব্যক্তি একজন স্কুল শিক্ষক। তিনিও তার নাম পরিচয় গোপন রাখতে চান। কথা বলতে বলতে জানা গেল জীবন বাঁচাতে নেমেছেন মোটর সাইকেল নিয়ে। রাইড শেয়ারিং করে যা আয় হয় তা দিয়ে এখন কোনো মতে সংসার টিকিয়ে রেখেছেন। এই যে আমি আগে শিক্ষকতা করতাম, তারপরও বাড়িতে কাউরে না জানে এই কাজটা করি। সবাই জানে শিক্ষকতা করি, এখন তারপরও এই মানে সবার আবডালে এই কাজটা করতে হয়। আচ্ছা, বাড়ির লোক এখনো জানে না। রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকা। এটি একটি স্কুলের শ্রেণীকক্ষ, কিন্তু দেখে বোঝার উপায় নেই এখানে একসময় 300 শিক্ষার্থী ক্লাস করত। এখন এখানে মেস বানিয়ে থাকেন বিভিন্ন পেশার কর্মজীবীরা। করোনায় স্কুল বন্ধ হবার পর আয়ের পথ শূন্য হয়ে যায়। মহাবিপাকে পড়েন স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা শাওন আহমেদ। প্রতি মাসে যে ভাড়ার একটা চাপ, 55,000 টাকা করে আমার মাসিক ভাড়াটা তো দিতে হবে। স্কুল যদি আমি টিকায় রাখতে চাই, আর যদি বাড়িওয়ালা এইভাবে বলছে যে টিকায় না রাখতে চাই তাহলে তো ছেড়ে দিতে হবে। যদি টিকায় রাখতে চাই তাহলে আমার কিছু একটা করতে হবে, ভাড়া দিতে হবে। বাধ্য হয়ে আমি
মেস ভাড়া দিয়েছি। 10টা রুম টোটাল, 7টা রুম মেস ভাড়া দিয়ে দিয়েছি। আমার কিছুটা অংশ হলো ভাড়াটা ওঠে। এক একজন এক এক পথে টিকে থাকার চেষ্টা করছে। এ তো গেল শিক্ষক আর স্কুল মালিকদের কথা, কিন্তু এখন জানা দরকার এই শিক্ষার্থীরা কেমন আছেন, কেমন আছেন তাদের অভিভাবকরা। একই সঙ্গে জানা দরকার কেমন চলছে অনলাইন ক্লাস পরীক্ষা, আর জানা দরকার এসবের প্রভাবই বা কেমন। রিফা তাসনিয়া ফারসা রাজধানীর একটি স্কুলের 7ম শ্রেণী ছাত্রী। মার্চ মাস থেকেই তার স্কুল বন্ধ, তাই অনলাইনে ক্লাস করাই এখন একমাত্র ভরসা। এবছর পরীক্ষা না দিয়েই 8ম শ্রেণীতে ওঠার দিন গুনছে ফারসা, কিন্তু এতে কতটুকু খুশি সে? আগে যখন কম্পিটিশন হতো তখন একটা ভাল লাগতো, যদি আমি সামনে যেতাম তাহলে ভাল লাগতো। আর পড়ালেখার স্পিড ছিল একটা, মানে আমি মানে বেশি পড়তাম যাতে আমার রোল আগে যায়। মেয়ে অনলাইনে ঠিকঠাক মতো ক্লাস করছে কিনা সেটা নিয়মিত দেখভাল করছেন তার মা ফারহানা রহমান, কিন্তু অনলাইনে ক্লাস করা কতটুকু ফলপ্রসূ? আগে যে বাচ্চাদের একটা ফ্লো ছিল, লেখাপড়ার একটা ফ্লো ছিল, সেটা তো এখন অবশ্যই নাই, কমে গেছে অনেকটাই। তো করোনা পরিস্থিতির কারণে এখানে আমাদের মেনে নিতে হচ্ছে যে বাচ্চারা অনলাইনে লেখাপড়া করছে, তো এটাতেই বাচ্চারা অভ্যস্ত করার চেষ্টা করছে এখন নিজেদেরকে, কিভাবে এই পরিস্থিতিতে ভালো করে লেখাপড়াটা করা যায়, এটাই তারা চেষ্টা করে যাচ্ছে। 8ম শ্রেণীর ছাত্র হাদিস আরমান আজিদুর রহমান, সেও ফারসার মতো এখন অনলাইনে ক্লাস করে। জানতে চাই পরীক্ষা না দিয়েই 9ম শ্রেণীতে ওঠার আনন্দ কি তার মনে কাজ করে? কোনো পরীক্ষা টরীক্ষা নাই, সেজন্য কোনো কম্পিটিশন থাকে না, কোনো প্রেশার থাকে না কম্পিটিশনের। যদি পরীক্ষা হতো, যদি পরীক্ষার নাম্বার অনুযায়ী আমাদের রোল হিসাবে করা হতো তাহলেই ভালো হতো। তার মা মিনারা জামান কিভাবে দেখছেন ছেলের এই অটোপাসকে? অটোপাস তো আসলে যেটা এখন করোনার কারণে আমাদের মেনে নিতে হচ্ছে, কিন্তু আসলে কি অটোপাস তো মানে কখনোই আমার কাছে মনে হয় না যে এটা মানে ভালো কিছু, কারণ এটা থেকে কোনো প্রতিযোগিতা নাই। আমার ছেলের এখন যে রোলে আছে দেখা যাবে যে পড়ালেখার কারণে সেটা আগে ভর্তি আগে রোল এটা আসবে, কিন্তু মেধা দিয়ে তো এটা যাচাই হচ্ছে না। কথা হলো একজন স্কুল শিক্ষিকার সাথে, নাম ফারজানা রহমান। তার কাছে জানতে চাই অনলাইনে ছাত্রছাত্রীরা ঠিকঠাক মতো ক্লাস করে কিনা। হোমওয়ার্কটা কিন্তু ওরা আদৌ করছে কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে না। স্কুলে যেমন খাতা নিয়ে আসে বাচ্চারা, হোমওয়ার্কগুলো চেক করা হয়, পরে ক্লাসে জমা দেওয়া হয়, এই সিস্টেমটা তো আসলে অনলাইনে সম্ভব না। মোবাশিরা ইসলাম নুবা আসাদ গেটের YWC জুনিয়র শাখার 3য় শ্রেণীর ছাত্রী সে। কয়েক মাস আগেও যেখানে স্কুল যাবার তোড়জোড় থাকতো সেটা এখন আর নেই। স্কুল ড্রেস পরে বাসার ভেতরেই ঢুকে পড়ে অনলাইন ক্লাসে। এই পড়ার টেবিলই এখন তার স্কুল। লেখাপড়া যাই হোক না কেন, বন্ধুদের সাথে সরাসরি ক্লাস করতে না পারার আক্ষেপ তার। আমার এখনো মনে আছে আমি বন্ধুদের সাথে খেলতাম, অনেক ঝগড়াঝাটি হতো, তুই সামনে বসবি না আমি সামনে বসবো, এরকম অনেক ঝগড়াঝাটি হতো। কিন্তু এখন অনলাইনে ক্লাসে জামানাতে আমরা বুঝতে পারছি বন্ধুর গুরুত্বটা কত। তার শিক্ষকও জানাচ্ছেন সরাসরি স্কুলে ক্লাস করতে না পারায় লেখাপড়ায়ও পূর্ণতা আসছে না। এই লকডাউনের সময়টাতে আমরা ক্লাস করাচ্ছি ঠিকই, কিন্তু পূর্বে একটা প্রাণচাঞ্চল্য ছিল, যেটা আমরা বাচ্চাদের প্রথম সবসময় দেখতে পেতাম, ওদের সাথে সরাসরি যুক্ত হতাম। এখন দূর থেকে আমরা যুক্ত হচ্ছি একটা মিডিয়ার মাধ্যমে। যদিও প্রাণচাঞ্চল্যের মনে হয় না কমতি আছে, কিন্তু তারপরেও একটা পার্থক্য আমরা পেয়েই যাই। আর নুবা নিজেই জানালো অনলাইনে ক্লাস করতে করতে মোবাইলের প্রতি তার আসক্তি বেড়ে যাচ্ছে। আগে আমি বোধহয় সকালবেলা দেখতামই না, কিন্তু এখন ঘুম থেকে উঠে আমার মনে হয় যে সকালবেলা মোবাইলটা নিয়ে গেম খেলি, ইউটিউব দেখি। এই আগ্রহটা আমাদের কমানো উচিত, কারণ এই আগ্রহ থেকে আমাদের অনেক ক্ষতিও হতে পারে। আর নুবার মা বলছেন
দীর্ঘ সময় অনলাইনে থাকার কারণে তার আচরণেও পরিবর্তন দেখা দিচ্ছে। ওর রাগ আগের চেয়ে অনেক বেড়ে গেছে, অল্প ব্যাপারে সে রাগ করে যায়, কোনো কিছু দিলাম না সে রেগে গিয়ে অনেক কথা বলতেছে না, কেন দিবা না, কি করো না, আবার ছোট বোনটার সাথে মারামারি করে। অনলাইনের ক্লাস শিক্ষার্থীদের জন্য কোনো লাভ কিংবা ক্ষতি বয়ে আনে কিনা আমাদের জানতে হবে। সেজন্য আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রধান শান্তা তাহিদার সাথে। তিনি শিশুদের বেড়ে ওঠা এবং শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ নিয়েও গবেষণা করেন। যে শিশুরা খুব জেদি হয়ে যাচ্ছে, তার কারণটি হলো তারা বাইরে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, খেলাধুলা করতে যেতে পারছে না। সারাক্ষণ মোবাইল ফোনের স্ক্রিনে এসে বন্দি থাকার কারণে তার চোখে সমস্যা হচ্ছে, অনেক শিশুর চশমা লাগছে। যেহেতু সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, খেলাধুলা হচ্ছে না, বাইরে হাঁটা হচ্ছে না, সে কিন্তু শারীরিক এই নড়াচড়া না হওয়ার কারণে ক্লান্ত অনুভব করছে, তার ওজন বেড়ে যাচ্ছে। এই শিক্ষক করোনায় শিশুদের মনোজগতে একটা প্রভাব লক্ষ্য করেছেন। এমনিতেই ঢাকায় খেলার মাঠের সংকট, তার উপর দীর্ঘদিন স্কুলের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ নেই। একই সঙ্গে দিনভর অনলাইনে থাকার কারণে মোবাইল আসক্তি, ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদের। একই সঙ্গে রয়েছে স্কুল কর্তৃপক্ষের চাপ। টিউশন ফি না দিলে অটো প্রমোশন বন্ধ, অনলাইন লিঙ্ক বন্ধ, ভর্তি বাতিল সহ নানান ধরনের চাপ তো আছেই। বিস্তারিত জানাবো, তবে আরও একটা বিরতির পর। অভিযোগ আছে এই করোনাকালে বিন্দুমাত্র ছাড় পাননি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা। মহামারীর শুরু থেকেই তাদেরকে দিতে হচ্ছে টিউশন ফি, ল্যাব চার্জ, পুনর্ভর্তি, উন্নয়ন ফি সহ পুরো টাকাই। এর কোনোটা বাদ পড়লে আটকে যাচ্ছে অটো প্রমোশন, বাদ দেয়া হচ্ছে অনলাইন পরীক্ষা থেকেও। এমন জিম্মি দশা থেকে বাধ্য হয়েই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকেরা নেমেছিলেন প্রতিবাদ জানাতে রাস্তায়, গিয়েছিলেন আদালত পর্যন্ত। উত্তরার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে টিউশন ফি অর্ধেক এবং বাড়তি ফি না নেওয়া সহ মোট 5 দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। একই দাবিতে মাঠে নামে দিল্লি পাবলিক স্কুলের অভিভাবকেরা। এ কারণে স্কুল কর্তৃপক্ষ ইমেইলে অভিভাবকদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এমনকি যারা টিউশন ফি দেয়নি সেসব শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের লিঙ্ক দেয়া হচ্ছে না। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কেউ আসতে রাজি হয়নি। একই অভিযোগ স্কলাস্টিকা স্কুলের বিরুদ্ধেও, তারাও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর মধ্যে মাস্টার মাইন্ড অন্যতম। এই স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের নানান অভিযোগ, বিশেষ করে ধানমন্ডি এবং উত্তরা শাখার চাপিয়ে দেয়া বেশ কিছু সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি জানিয়েছেন অভিভাবকরা। হয়েছেন সোচ্চারও, গড়ে তুলেছেন মাস্টার মাইন্ড স্কুল গার্ডিয়ান ক্লাব নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। কথা হলো এই ক্লাবের 4 জন অভিভাবকের সাথে। তাদের মধ্যে 2 জনের একজন হলেন মোহাম্মদ জসিমউদ্দিন, অন্যজন মোহাম্মদ শাহিনুর আলম। পেশায় 2 জনই ব্যবসায়ী। তাদের সন্তানেরা পড়েন মাস্টার মাইন্ড স্কুলের উত্তরা শাখায়। বন্ধর পর থেকে কিন্তু কোনো ক্লাসেই স্কুল কর্তৃপক্ষ নেয় নাই। 3 মাস, 2 মাস, 2.5 মাস পর্যন্ত কোনো ক্লাস তারা নেন নাই। কিন্তু তারা আমাদের থেকে, বাচ্চাদের থেকে ফি আদায় করেছেন, বাট ওইটা 50% আদায় করেছেন। যখন শুরু হলো ক্লাস স্কুল, যখন অনেক বাচ্চারা বেতন দিতে পারে না, তারা তো স্কুলে প্রবেশই করতে দেয় না, জুমে ঢুকতেই দেয় না, জুমের তাকে পাসওয়ার্ডও দেয় না। মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন, এই 2 জনের সন্তানেরা পড়েন স্কুলটির ধানমন্ডি শাখায়। তারাও অভিভাবকদের পক্ষ থেকে বললেন স্কুলটির অনিয়মের কথা। এখন তাদের টিউশন ফি
আমাদের সাথে কোনো আলোচনা না করে আজকে প্রায় 15 এবং কোনো ক্লাসে 16,000 পর্যন্ত। আমাদের যারা টিউশন ফি দিতে পারছেন না তাদেরকে যেন অনলাইন ক্লাসে বসতে দেওয়া হয়। বাট আরেকটা দাবি ছিল যে 50% ছাড় যেন 50% ছাড় যেন আমাদেরকে দেয়া হয়। কোনোভাবেই তারা আমাদেরকে কোনো সুযোগ দেয়নি কথা বলার, বা তাদের কোনো উদ্দেশ্যই নেই আমাদের কথা শোনার। স্কুলের এসব অনিয়মের সুরাহা চেয়ে অভিভাবক ফোরাম থেকে আদালতে একটি রিটও করা হয়। রিটটি বর্তমানে শুনানির অপেক্ষায়। এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলতে যাই মাস্টার মাইন্ডের প্রধান শাখায়, কথা বলতে চাই স্কুল কর্তৃপক্ষের সাথে, কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি হননি। একদিকে করোনার কারণে অভিভাবকরা যেমন রয়েছেন বিপদে, তেমনি অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ রয়েছে বিপাকে। এটা ঠিক যে এই করোনার কারণে অনেক অভিভাবক চাকরি হারিয়েছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি না পাওয়ায় তাদের শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারছেন না। ফলে এমন একটা সংকটে আপাত সমাধানের পথ খুঁজছে সবাই। এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই বিজ্ঞপ্তিতে বলা হয়, টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আর অন্য কোনো ধরনের ফি নেওয়া যাবে না। এই নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত এবং নন এমপিওভুক্ত সব বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি টিউশন ফিটা ঠিক মতো দেন আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষকরা কিন্তু বেতন পাবে। তবে যদি কেউ এর ভায়োলেট করেন আমাদের নির্দেশনাকে, তাহলে অবশ্যই বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনর্ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করা যাবে না, বা করা হলে তা ফেরত দিতে হবে অথবা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। কিন্তু অনেক আগে থেকেই অতিরিক্ত টাকা নিচ্ছে বলে দাবি অভিভাবকদের। ওদের উচিত বেতনগুলো অর্ধেক করে ফেলা, যেহেতু বাচ্চারা আসতেছে না এবং পুরা বসা, এবং আমাদের গার্জিয়ানদের উপর অনেক চাপ। কমালে তো ভালোই হয়, চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন সবাই তো সমস্যা। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ সব পক্ষের বিষয় বিবেচনা করার কথা বলা হয়। নাম পরিচয় গোপন রাখার শর্তে দ্বাদশ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেন। এরা সবাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের অভিযোগ শুধু অতিরিক্ত টাকাই নয়, এই করোনাতেও বেতনের পরিমাণ বাড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ। করোনার মধ্যেও এ সময়টাতে আবার 100 টাকা আবার নতুনভাবে যুক্ত করে 2600 টাকা দিতে হচ্ছে। শুধু টিউশন ফি নয়, আদায় করেছে অন্যান্য ফিও। অনলাইনের ভিতরে আমাদের ল্যাব চার্জ দেওয়া হয়েছে 5,000 টাকা। আমাদের এই রিসেন্ট বলা হয়েছে 5,000 টাকা দিতে হবে, কারণ আমি বাসায় বসে রয়েছি, আমি অনলাইনে কোনো মতে ক্লাসটা করতে পারতেছি, ল্যাবের তো কোনো বিষয় আসতেছে না, কিন্তু এখানে আমাদের ল্যাব চার্জ নেওয়া হয়েছে। আর এসব না দিলে অনলাইন পরীক্ষাতে অংশ নিতে দেয়া হয় না। কাগজ না, কোনো কিছু না, সেই 2টা অনলাইন পরীক্ষার জন্য আমাদের 3,300 টাকা চার্জ করা হয়েছে। এসব অভিযোগ নিয়ে হাজির হলে সবকিছু অস্বীকার করেন কলেজের ভাইস প্রিন্সিপাল ইফতেখার হোসেন। ফিজিক্যালি যেহেতু আমরা ল্যাব করতে পারছি না, হ্যাঁ, কিন্তু ল্যাবের যেহেতু এটা ওদের সিলেবাস আছে, তো এটা কিন্তু ডেমনস্ট্রেটর উইথ টিচার্সগুলো দেখানো হয়, কিন্তু এটা নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো গার্জেন বলতে পারবে না যে আমি ফিস দিই নাই, আমি ক্লাস করতে পারছি না, এরকম কোনো নেই। সংকট যেহেতু উভয় দিকেই, তাই এমন পাল্টাপাল্টি অভিযোগ আর স্বীকার অস্বীকার থাকবেই। কিন্তু তারপরেও আমরা মনে করি সবার আগে দেখতে হবে শিক্ষার্থীদের স্বার্থ। এটা ঠিক যে একটা লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তাই বিকল্প পদ্ধতি হিসেবে রেডিও, টেলিভিশন, মোবাইল, অনলাইনে যে পাঠদান কার্যক্রম চলছে সেটাকেও খুব একটা কার্যকর বলা চলে না, কারণ একটা বড় অংশের শিক্ষার্থী ছিল এই কার্যক্রমের বাইরে। এখন হয়তো একটা দাবি উঠবে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেবার, কিন্তু সবার আগে বিবেচনা করতে হবে
প্রতিষ্ঠান খুলে দেবার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কিনা। কারণ আমরা মনে করি শিক্ষার্থীদের, বিশেষ করে শিশু আর কিশোরদের কোনোভাবেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা উচিত হবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।